বিয়ে বাড়ি থেকে পালিয়ে আসার পর 2 মাস কেটে গেছে। কপাল ভালো ছিল তাই ছেলেটার কোনো বড় সমস্যা হয়নি। তাই সেই দিনের পর থেকে জঙ্কুকের কাছেও বেশি যায় না। যদি রাগের কারণে জঙ্কুকের ভবিষ্যতে লাথি মেরে বসে তখন তো সেও কষ্ট পাবে। আমার পাখিটার মন খারাপ কেন? বানি, আমি কি বেশি খারাপ? কে বলছে তুমি খারাপ? নামটা শুধু বলো। আমি জানতে চাইছি, বলুন না। আমি তো কোনো খারাপ দেখি না। কি হয়েছে তোমার? হঠাৎ ভালো খারাপ নিয়ে পড়েছো কেন? স্কুলে প্রথম দিন কি কাণ্ডটাই না করেছি, যার কারণে প্রিন্সিপাল আপনাকে ডেকে নিয়ে গেছে। আচ্ছা, আমি কি কখনো তোমাকে সেটা নিয়ে কিছু বলেছি? এটাই তো সমস্যা, আপনি কেন কিছু বলেন না? কারণ আমি চাই আমার ছোট্ট পাখিটা তার নিজের মতো হেসে খেলে বড় হোক। এরপর ধুমধাম করে আমার বিয়ে দিবেন, তাই না? তোমার তো বিয়ে হয়ে গেছে, আবার কিসের বিয়ে দেবো? তাহলে বারবার বড় হওয়ার কথা কেন বলেন? আমি বড় হতে চাই না। বড় না হলে যে আমার সমস্যা হবে। এই তো আসল কথা বের হয়ে গেছে। আমি সত্যিই খারাপ, তা না হলে বড় হতে বলেন কেন? থাক, তোমাকে বড় হতে হবে না, ছোটই থাকো। তাও মন খারাপ করো না প্লিজ। 2 মাস তোমাকে একই অবস্থায় দেখতে দেখতে বোরিং হয়ে গেছি। তুমি মানুষের কথা শুনে নিজের ইচ্ছেকে মেরে ফেলতে পারো না। তাহলে বলছেন আবারও আগের মতো হয়ে চলতে? শুধু আগের মতো না, তার থেকেও বেশি হয়ে চলবে। কেউ কিছু বললে আমি দেখবো। তাই জঙ্কুককে জড়িয়ে ধরে বলে, আপনি তো অনেক ভালো। আচ্ছা এবার এটা বলো, তুমি কি ওই স্কুলে পড়বে না অন্য কোথাও? অন্য কোথাও যা লাগবে না, আমি ওইখানেই পড়বো। আবারও যদি লিসা ম্যাম কথা শোনায়? সমস্যা নেই, আমি আর তর্ক করব না। তুমি করবে না ঠিক আছে, উনি কি বসে থাকবে? তার চেয়ে ভালো না অন্য কোথাও চলে যাওয়া? চলে যেতাম যদি আপনাকে ডেকে নিয়ে না যেত। যে স্কুলে আমার নামে বিচার দেওয়ার জন্য আপনাকে নেওয়া হয়েছে, একদিন সেই স্কুলে আপনাকে আবারও সম্মানের সাথে ডেকে নিয়ে যাবে, কথা দিলাম। তোমার মধ্যে ম্যাচুরিটি আসছে দেখে ভালো লাগছে। তবে একেবারে ম্যাচুর হয়ে যেও না প্লিজ, কারণ আমার পিচ্চি বউকে অনেক মিস করি। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, এখন বলুন কি করা যায়। বাইরে ঘুরতে যাই চলো। আচ্ছা, আমি রেডি হই, আপনিও যান। এরপর ওরা রেডি হয়ে ঘুরতে চলে আসে। এদিক সেদিক ঘোরাঘুরি করার পর ডটর পার্কে গিয়ে বসে। আশেপাশে আরো অনেকে বসে আছে, তবে তেকুকের মতো না। মানে জঙ্কুক আর তে নিজেদের মাঝে 2 হাত পরিমাণ ফাঁকা রেখে বসেছে। আর আশেপাশের মানুষজন এমন ভাবে বসেছে যেন একটা মশাও তাদের মধ্যে ঢুকতে না পারে। বাকিটা তোমরা বুঝে নাও। তে বারবার তাদের দেখছে আর নিজেদের দিকে তাকাচ্ছে। তের এমন কাহিনী দেখে জঙ্কুক আর চুপ থাকতে পারলো না। তোমার কি খুব বেশি অস্বস্তি হচ্ছে? অন্য কোথাও যাবো? কতদিন আর পালিয়ে বেড়াবো বলুন? পালিয়ে বেড়াচ্ছ মানে? মানে হচ্ছে আমরা তো হারার সম্পর্কে আছি, চাইলে যা মন চাই তাই করতে পারি, কারো বাধা দেওয়ার মতো ক্ষমতা নেই। তা ঠিক, কিন্তু তুমি কি করতে চাইছো? না বললে আমি কিভাবে বুঝবো বলো? আপনি যদি আমার চোখের ভাষা না বুঝেন তাহলে কিভাবে বাকি দিনগুলো পার করব বলুন? জাঙ্কুক এবার তের দিকে ভালো করে তাকালো। তে মাথা ঘুরিয়ে বারবার তাদের পাশে থাকা কাপলদের দেখছে। জাঙ্কুকের বুঝতে বাকি রইলো না তে কি চাইছে। পাখি রে, তুই যা ইঙ্গিত করছিস তা তো আমিও করতে চাই, কিন্তু তুই যদি রেগে যাস এর জন্য তো নিজে থেকে কিছু বলি না বা করি না। তবে তুই যখন নিজে থেকে চাইছিস, এখন তো আর আমি চাইলেও বাধা দিতে পারি না। বলে জাঙ্কুক তের কোমর ধরে টেনে কাছে এনে তের মাথাটা নিজের কাঁধে রাখলো। এবার ঠিক আছে? তবে লজ্জা লাগছে। তোমার লজ্জাকে বলো একটু অন্য কোথাও থেকে ঘুরে আসতে। এই লজ্জা, আমার বাণী যা বলেছে তাই কর। তের কথায় জঙ্কুক জোরে হেসে ফেলে। জঙ্কুককে হাসতে দেখে তেও হাসতে থাকে। তাদের হাসির মাঝে একটা ছেলে বাদাম নিয়ে হাজির হয়। জঙ্কুক থেকে বাদাম কিনে দেওয়ার পর টাকা দিতে গিয়ে বিপদে পড়ে যায়। তারা বাদাম কিনেছে 20 টাকার। জঙ্কুক ছেলেটাকে দিয়েছে 500 টাকার নোট। এখন ওই ছেলের কাছে আর কোনো টাকাও নেই, তাই সে এটা নিতে পারছে না। জঙ্কুক পুরোটাই রেখে দিতে বলল, কিন্তু ছেলেটা নিতে রাজি হচ্ছে না। জঙ্কুক উপায় না পেয়ে দূরের একটা দোকানে যায় পানি আনতে। যাওয়ার আগে থেকে সুন্দর করে বুঝিয়ে বলে গেছে কারোর সাথে কথা না বলতে আর কোথাও না যেতে। কিন্তু আমাদের থেকে আর এত ভালো হয়ে গেছে যে দুষ্টুমি করার সুযোগ থাকবে আর সে বসে বসে বাদাম খাবে। জঙ্কুক একটু দূরে যেতেই তে উঠে তার একটু পাশে বসে থাকা একটা কাপলদের পিছনে গিয়ে বসে। মূলত এই পার্কে আসার পর থেকে মেয়েটা নিজের লম্বা চুলগুলোতে হাত দিয়ে বারবার জঙ্কুকের দিকে তাকিয়ে ঢং করছিল, যেটা তার একদমই ভালো লাগেনি। তাই তখন থেকেই তে মনে মনে ঠিক করে ফেলেছে একটু সুযোগ পাবে তো ওই মেয়ের একটা ব্যবস্থা করবে। এখন সে সুযোগটাও পেয়ে গেছে, তাই নিজের কাজ হাসিল করার জন্য এখানে চলে এসেছে। নাগরকে সাথে রেখে আমার বাণীর দিকে কুনজর দিয়ে তোর চুল বালানো বের করছি, চুন্নি কোথাকার। এই বলে তে মেয়েটা ছেড়ে রাখা লম্বা চুলের কিছু অংশ নিয়ে ছেলেটার পাঞ্জাবির সাথে গিট দিয়ে জোরে বলে ওঠে, ও বাবা গো বাবা, কত বড় বাঘ এসেছে, সবাই দৌড় দাও। তার কথা শুনে ওই কাপড়টা ভয়ে দৌড় দিতেই লন্ডভন্ড হয়ে মাটিতে পড়ে যায়। তে একটু ভালো সাজার জন্য মেয়েটার কাছে গিয়ে বলে, আহারে আন্টি উঠুন, কি ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেল। তুমি ইচ্ছে করে এমনটা করেছো তাই না? সবই তো জানেন দেখছি। কেন করেছো? এই মহিলা, গলা নামিয়ে কথা বলুন, না হলে আপনার নাগরের কাছে সব বলে দিব। কি বলবে তুমি? এটাই যে একজনের সাথে থেকে আরেকজনকে লাইন মারার চেষ্টা করছেন। ডার্লিং, বাচ্চাটা যা বলছে এটা কি সত্যি? তুমি ওর কথা বিশ্বাস করো না হানি, ও মিথ্যা বলছে। আরে বেটা, অন্যের জিনিসে যে কুনজর দিতে পারে তাকে ডার্লিং বলে না, ডাইনি বলে, ডাইনি।
তুমি একদম সত্যি কথা বলেছো বাবু, আমি এই ডাইনির সাথে রিলেশনই রাখবো না। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? এখনই ব্রেকআপ করে সোজা নিজের বাড়িতে চলে যান। এই ডাইনি, তোর সাথে আমার ব্রেকআপ। আমাকে আর কল মেসেজ দিবি না। যদি কথা না শুনিস তাহলে কি করব এখন বলবো না। হানি, এই বেয়াদবের কথা শুনে তুমি 10 বছরের রিলেশন এভাবে নষ্ট করে দিতে পারো না। বাবা গো বাবা, 10 বছর ধরে আপনাকে ঠকাচ্ছে, অথচ আপনি বলদের মতো একটা ডাইনিকে ডার্লিং ডার্লিং করে গেছেন। বলে তে নিজের আঙ্গুলে কিছু গুনতে শুরু করে। এই মেয়ে, তুমি কি গুনছো? এটাই 10 বছরে কত টাকা নষ্ট করেছেন এই ডাইনির পিছনে। ভালো কথা মনে করেছো। ও আমার থেকে হাজার হাজার টাকা নিয়েছে। এগুলো নিশ্চয়ই আপনার অনেক কষ্টের টাকা, তাই না? হ্যাঁ, আমার বাবা কোটিপতি, কিন্তু আমাকে খরচের টাকা 500-র বেশি দেয় না। ফলে নিজের ঘরেই ডাকাতি করি আমি। দেখেছেন, এই ডাইনি আপনার পাপের বোঝাও বাড়িয়ে দিয়েছে। এখনো হাত গুটিয়ে বসে থাকবেন? তাহলে কি করব? কি করব মানে? হাতে থুতু দিয়ে বীর পুরুষের মতো ওর গালে ঠাস করে একটা থাপ্পড় মারেন, যেন 5 আঙ্গুলের দাগ বসে যায়। তের কথা মতো ছেলেটা তাই করলো। থাপ্পড় খেয়ে মেয়েটা এখানে আর দাঁড়ালো না, গালে হাত দিয়ে দৌড় দিল। তোমাকে ধন্যবাদ বাবু। শালার নাতি, কে তোর বাবু? এই নে ঠাস। মারলি কেন? ওই বুইড়া, তোর তো কপাল ভালো, তোর অন্ধকার ভবিষ্যৎ আলোকিত করে দিয়েছি, আর তুই অকৃতজ্ঞর মতো আমাকে অপমান করছিস। কোথায় অপমান করলাম? আমি তো উপকার পেয়ে ধন্যবাদ জানালাম। তুই আমাকে বাবু বললি কেন? জানিস আমি বিবাহিতা, আমার স্বামী আছে। এইটুকু বয়সে বিয়ে করে ফেলেছো? হ্যাঁ করেছি, তাতে তোর নানার কি? তুই আমাকে বাবু বলবি কেন? আমি তো বাবু বলেছি, তুমি ছোট মানুষ তাই। আমাদের ওইদিকে ছোট বাচ্চাদের, মানে 18 বছরের আগে যারাই বড় হয় তাদেরকে বাবু বলি। ও আচ্ছা, তাহলে আপনি আমাকে ইনবক্সের বাবু মিন করেননি? আরে না। এই যে ভুল হয়ে গেছে। আচ্ছা, সরি বলা লাগবে? না থাক, তুমি সরি বলার থেকেও বেশি উপকার করেছো, তাই থাপ্পড়টা চিপে পড়ে গেছে। আচ্ছা, ভালো থাকবেন। আর হ্যাঁ, ওই ডাইনির কাছে আর ফেরার চিন্তাও করবেন না। ব্রেকআপ করার পর গার্লফ্রেন্ড মায়ের সমতুল্য হয়ে যায়, পরে কিন্তু অনেক বড় পাপ হয়ে যাবে। বলো কি? আমি তো এইসব জানতাম না। জানবেন কি করে? আপনি তো একটা ভুন্দা বেটা। যাই হোক, এখন আপনার কাজ কি হবে? এটাই যে আজই গিয়ে বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করে ফেলবো। এই তো, গুড বয়। ভালো থাকবেন, টাটা। বলে তে নিজের জায়গায় এসে বসতেই বাদামওয়ালা ছেলেটা জানায় জঙ্কুকের সাথে একটা মেয়ের কথা বলছে। তে দোকানের দিকে তাকিয়ে তেলে বেগুনে জ্বলে ওঠে। ওই খাঙ্কু মাঙ্গু, চুন্নির ঘরে চুন্নি, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিস? দাঁড়া, তোর খেল খতম করছি। না মানে, খেল খতম করছি। বলে তে দৌড়ে মেয়েটার কাছে গিয়ে চুলে ধরে টানতে থাকে। ওই হতিনের ঘরে হতিন, তোর আব্বার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পেলি কোথায়? আমি তোর আম্মা তোকে অনুমতি দিয়েছি? তে আরো জোরে টান দাও, যেন চুল ছিঁড়ে হাতে চলে আসে। বানি, হাতে শক্তি পাচ্ছি না তো। আরে মনে করো লিসা ম্যামের চুল ধরে টানছো, তাহলে শক্তি চলে আসবে। জঙ্কুকের কথা মতো তে চোখ বন্ধ করে লিসা ম্যামকে মনে করে, আর সাথে সাথে মেয়েটার চুল ধরে এত জোরে টান দেয় যে মেয়েটার আলগা চুল হাতে খুলে চলে আসে। এই বানি, আমি কি এই চুন্নির মাথা শরীর থেকে আলাদা করে ফেলেছি? আমিও তো বুঝতে পারছি না এটা কি হলো। ওরে চুন্নি, তুই আলগা চুল পরে এতদিন ওই বেটাকে বলদের মতো ঘুরিয়েছিস? মেয়েটা এখানে আর থাকতে পারলো না, নিজের মুখটা ওড়না দিয়ে লুকিয়ে এক প্রকার দৌড়ে চলে গেল। চিন্তা করেছো দুনিয়াতে কি কি হয়ে যাচ্ছে? আমার চিন্তা করার দরকার নেই, আপনিও করবেন না। আচ্ছা করবো না, এখন চলো বাড়ি ফিরে যাই। আমি এখান থেকে এক পাও নড়বো না। কেন, এখনো রাগ কমেনি? কমেছিল, এখন আবার বেড়ে গেছে। আবার কেন বেড়েছে? আপনার জন্য, বদমাইশ লোক। আমি কার সাথে বদমাশি করলাম? কেন অস্বীকার করতে পারবেন? ওই চুন্নির দিকে আপনি ছেঁচড়া লম্পটের মতো তাকিয়ে থাকেননি? আসলেই তো, আমি কেন তাকালাম? আমার তো বউ আছে। ইস রে, পাপ করে ফেললাম। এখন তো আমার শাস্তি পাওয়া উচিত। শাস্তি অবশ্যই পাবেন, না হলে আবারও একই ভুল ইচ্ছে করে করবেন আপনি। এটা শুধু ভুল না, অপরাধও। তাহলে তো শাস্তি দ্বিগুণ হওয়া উচিত। তাই তো হবে। আমি কি ছেড়ে দিব নাকি? তো মালেকা, আমার জন্য কি শাস্তি বরাদ্দ করেছেন? আপনার শাস্তি হলো আপনি এই মুহূর্তে সবার সামনে আমার গালে কিস করবেন। যা দুষ্টু, কি বলে এসব? লজ্জার ব্যাপার। এটা কি বাড়ি নাকি? আমি প্রমাণ পেয়ে গেছি আপনি যে ওই চুন্নির ডাইনির উপর ফাঁদে পড়েছেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখনই গ্রামে চলে যাব, আপনার মতো লম্পটের সাথে থাকবো। তে না বলার আগেই জঙ্কুক তের গালে কিস করে ফেলে। দরকার পড়লে সারাদিন তোমাকে কিস করব, তাও আমার সাথে থাকবে। ছেড়ে চলে যাবে এমন চিন্তার চ হয় না। তাহলে যে আমি মরে যাব পাখি। বানি গো, মরার কথা কখনো বলবে না। আমি জানি মানুষ একদিন না একদিন মরবে, তাও যতদিন না সেই দিনটা আসছে তুমি আর একবারও আমার সামনে এই কথাটা বলবে না। উফ সরি, তুমি করে বলে ফেললাম। সরি বলতে হবে না, তুমিই থাক। আপনি শুনলে কেমন যেন পরপর লাগে। আহা, বেড়াই আমার এটা কি কয়? আমিও তো সেটাই বলি। আপনি আমার পর না, বর। তাহলে আপনি কেন বলবো?
কিন্তু আমাকে তুই বলা যাবে না। আচ্ছা পাখি, যা তোমার ইচ্ছে। এখন বাড়ি চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। ওয়াও, কি সারপ্রাইজ! আগে চলো না, এরপর না হয় দেখা যাবে। এরপর তারা ঘুরে ফিরে বাড়িতে আসে। জঙ্কুক গাড়িওয়ালার সাথে কি নিয়ে যেন কথা বলছিল, আর তে বাড়ির মেন গেটে আসতেই অবাক হয়ে যায়। তারা যাওয়ার সময় ইয়া বড় একটা তালা ঝুলিয়ে রেখে গিয়েছিল, কিন্তু এখন সেটা নেই। মানে বাড়ির ভিতরে কেউ আছে। তের মনে ভয় ঢুকে গেছে, চারপাশের অবস্থা ভালো না। তাছাড়া বিয়ে বাড়িতে যা কাহিনী করে এসেছে, এ তো ওই ছেলে শত্রুও হয়ে যেতে পারে। সেই কাহিনী 2 মাস আগের হলেও আজকেরটা তো নতুনই ছিল। হয়তো মেয়েটা কোনোভাবে ঠিকানা জোগাড় করে তার দলবল নিয়ে এসেছে তাদের মারতে। আমার জন্য বানিয়ে না কিছু হয়ে যায়, কেন যে আগ বাড়িয়ে পাকনামি করতে যাই। আসলেই আমি একটা নির্বি। জঙ্কুক কথা শেষ করে তের কাছে আসতেই তে কোনো কথা না বলে জড়িয়ে ধরে জঙ্কুককে। এই কি হয়েছে তোমার? এমন লাগছে কেন? আমার ভয় লাগছে বানি। কেন? দরজায় তালাটা নেই, দেখো। কেউ হয়তো ভিতরে আমাদেরকে মারার জন্য বসে আছে। আমি নিজেকে হারাতে রাজি আছি, কিন্তু তোমাকে না। চলো আমরা এখান থেকে চলে যাই। আচ্ছা, আমার পাখিটাও তাহলে ভয় পায়? কেন পাবো না? আমি কি মানুষ না? না তো, তুমি আমার ছোট্ট পাখি। মানুষ পাখি তো। ভয় পেও না, ভেতরে সুগার জিমিন ভাবি আছে। বলো কি, জিমিন ভাবি এসেছে? ইয়াহু, লা 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 লা, কি মজা! এমন সময় জিমিন দরজা খুলে বেরিয়ে আসে। তে জিমিনকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে। জিমিন ভাবি! আরে পাগলি ছা, দম বন্ধ হয়ে মরে যাবো তো। সরি গো, বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। এটা কি আর নতুন? তুই তো বরাবরই এমন। সুগা ভাইজান কোথায়? সুগা ভাই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু জান শব্দটা জঙ্কুকের কানে বিস্ফোরণের মতো লাগলো। শুধু ভাই বলে ডাকবে, আগে পিছু কিছু বলতে হবে না। ক্যারে, বাগুন খেতে আগুন লাগে নাকি? লাগবে না কেন? আমি কি তোমার মতো মুখে এক মনে আরেক নাকি? তুই যে কি জিনিস, ওইটা আমি চেয়ারম্যান সুগা বেটা ভালো করেই জানি। এই ভন্ড চেয়ারম্যান, চুপ থাক। আমরা ওদের বাড়িতে বেড়াতে এসেছি, ঝগড়া করতে না। ঝগড়ার গোডাউন যদি কান্দে লয়ে ঘুরি, তাহলে মুখ বন্ধ থাকবো কেমনে? ভাবি, তোমার জন্য খুব কষ্ট লাগে। অল্প বয়সে কি ভুলটাই না করলে, ভাইয়ের সাথে বিয়ে করে। এই জঙ্কুক ভাইয়া, আমি কিন্তু এখনো জীবিত আছি, মরিনি। তুমি কেন মরতে যাবে? মরবে তো ওই শালা বেগুনের বাচ্চা। ওকে টেনে আনো কেন? তুমি আমাকে ভাই বললে কেন? অয়নি বুঝবেন শর্ত, যাই জানতে। কেন যাবি? অন্যের পিরিত দেখলে গা জ্বলে নাকি তোর? গাজাল বকিত তো, তখন আমি গড়াই ধরি না। আমি হলাম চেয়ারম্যান মানুষ, মানে বড় মানুষ। আমার চলাফেরা বড় বড় মানুষের লাগে। তখন মতো নিব্বা নিব্বি ডঙ্গের নাটক ফাটক দেখলে আমার দাঁত শিরশির করে। আহা, এই কথাটা আগে বলবে না সুগা? তোমার যে দাঁতে সমস্যা আছে, এই নে বিলাই ঠাস। জিমিন সুগাকে থাপ্পড় দিয়েছে দেখে জঙ্কুক নিজের গালে হাত দিয়ে তের দিকে তাকায়। ভয় পেও না, আমি থাপ্পড় দিব না। যাক বাবা, বাঁচা গেল, না হলে মান সম্মান চলে যেত। এরপর ওরা একসাথে ভিতরে এসে বসলো। তে জিমিন এটা সেটা নিয়ে কথা বলছে, আর সুগা জঙ্কুক মোবাইল নিয়ে ব্যস্ত। মানে তারা সরাসরি কথা না বললেও মেসেজে ঠিকই বলছে। ভাই, তোর তো বিদেশে যাওয়ার লেগে বিষয় হয়ে পড়ছে। মনে হয় কয়েক মাসের মধ্যে যাওয়ান লাগবো। এটা নিয়ে খুব টেনশনে আছি। থেকে বিপথে যাওয়া থেকে বাঁচাতে বিয়ে করলাম। ওর বাবা মা নেই বলে যে ওকে অবহেলা করব, এমন বিকৃত মনের মানুষ আমরা না। এটাই তো কই, একটা এতিম মায়ের তোরা যেমনি আগলায় রাখছস, কেউ বুঝতেই পারতো না ও যে তগর রক্তের কেউ না। ইয়ঞ্জন চাচি আর সুবিন চাচা সত্যিই পৃথিবীর সেরা বাপ মা হওয়ার যোগ্যতা রাখে। ফুপ্পির মতো মা সবারই হোক, উনি হয়তো কথায় তেল মশলা দিয়ে বলতে জানে না, কিন্তু সত্যি কথা বলতে এক চুলো ছাড়ে না। এই বিড়ি যেই খারাপের খারাপ, জানোস না? একবার খালি কইছিলাম আপনার মাইয়া এদিক সেদিক নজর দেয়, একটু খোঁজ রাখেন। এরপর কি বাসা দিই না হুনাইলো আমারে। ওইটা ফুপ্পির প্রধান বৈশিষ্ট্য বলতে পারিস। আমার কাছে ওনাকে এভাবে ভালোই লাগে। মেয়ে মানুষ, তেজ থাকবে না, এটা কি হতে পারে নাকি? আচ্ছা বাদ দে আজাই রেখা, চল। আমার এটা কত হালা গুণের নাতি বাগুইনারে আবার মালিকারে, হ্যাঁ তো তার উপকারই করছে। ধুর, কি উপকার করেছে? ওর জন্যই তো এত কিছু হলো। না ও তের সাথে মিশতো, আর নাতে ওর মতো ছেলে প্রেমে পড়তো। এটা ঠিক, কিন্তু তোর বিয়া করার পদ্ধতিটা ভালো লাগলো না। বাইক সবার ফায়দাটা কাইন্দা কাইটটা রাজি করাইলি। তেরে কইলি তোর ঘাড়ে নাকি ঝুলাই দিছে। ওর এটা কর লজিক কি? দেখ, তে ছোট মানুষ, ওর মনে এত ঝামেলা নেই। যে যেভাবে বলে তাই বোঝে। ওর প্রথম কিশোরী মনে শালা বেগুনের বাচ্চার জন্য ভালো লাগা তৈরি হয়েছে, যে আমরা চাইলেও যে কেউ নষ্ট করে দিতে পারতাম না, যতদিন না ও নিজে বেগুনের দোষ দেখতো। আমার ওই শালা বেগুনের বাচ্চাকে কখনই বিশ্বাস হয়নি। ও সুন্দরী মেয়ে দেখলেই তার সাথে ভাব করা শুরু করে। অনেক ভেবেচিন্তে বুদ্ধি করলাম, ওকে দিয়ে এমন কিছু করাতে হবে যাতে এক দিলে 2 পাখি উড়ে যায়। আরে হালার নাতি এ কোনো পাখি না, ও একটা কাউয়া, বুঝছস? কাউয়া। এর জন্যই তো ওকে দিয়ে বিয়ের প্রেমের নাটক করালাম। যাক, যাও আর হয়ে গেছে গা, এটা নিয়ে বেশি কথা না কওয়াই বালা। এখন কেমনে কি করবি এটা চিন্তা কর। যতদিন আছি এর মধ্যে থেকে সবকিছু বুঝিয়ে দিতে পারবো। আমি চাই ও নিজের মতো করে বাঁচুক। একটা কালা কথা জিগাই, নিব্বিতে তো ছোট মানুষ, এত কিছু বোঝে না, কিন্তু তুই তো দামড়া বদমাশ একটা সেরা। কেমনে একই বাইক একই ঘরে থাইকা নিজেরে সামলাস?
মানুষের ইচ্ছা শক্তি প্রবল থাকলে সবই সম্ভব। আমার কথা বাদ দিয়ে নিজেরটা বলো। তোমার বউয়ের তো 5 মাস বলে 15 মাস হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চার তো কোনো খবরই নেই, সমস্যা কি? ফ্যানের মধ্যে বাচ্চা থাকলে না খবর পাইতি, ওই বুঝুনি আমি সাওতা করে আমার বিয়ে করছে। ভালো করেছে, না হলে তোমার যা স্বভাব, কখনো তো বিয়ে শাদী করতে কিনা সন্দেহ ছিল। নিজে কষ্ট করে কামাই করবো আর হে টেহা আরেক বুড়ির মাইয়া বয়ে বয়ে গিলবো, আর এটা আমি চাই দেখবো। এখন তো সেটাই দেখা লাগছে, কষ্ট লাগে না? আগে লাগতো, কিন্তু ওর সৎমার কথা শোনার পর থেকে ভালোবাসা বাইরে গেছে গা। এত মনোযোগ দিয়ে মোবাইলে কি দেখছো সুগা? বানি, তুমিও তো একই কাজ করছো। সত্যি করে বলো, কি লুকাচ্ছ? কি লুকাবো? তোমরা কথা বলছিলে, তাই আমরা দুজন অনলাইনে গেম খেলছিলাম। এরপর ওরা রাতের খাবার খেয়ে যে যার মতো রুমে চলে যায়। এবার চলো গ্রাম থেকে একটু ঘুরে আসি। শীতের রাত, গ্রামে প্রচুর ঠান্ডা পড়েছে। শহরে তেমন শীত বোঝা না গেলেও এখানে ঠিকই শীত নিজের ক্ষমতা দেখিয়ে সকলকে নাজেহাল অবস্থা করে ফেলেছে। আজকে যে হোক বান্টুর সাথে বাহিরে বসে আগুন জ্বালিয়ে গরম তাপ নিচ্ছে, এমন সময় ইয়ুঙ্গি আসে। ও মাই জেহব ডার্লিং, তুমি এই নাইটে বাইরে বসে হোয়াট করছো? আফসোস করছি ইয়ঙ্গি, আফসোস। চাচা, একটা ছন্দ মনে পড়ে গেল, বলবো? বল রে ভাতিজা, শুনি তোর ছন্দ, এতে যদি মনে আসে একটু আনন্দ। আমার দিন গেল আফসোস করতে করতে, আশা পূরণ হলো না। যারে আমি চাই সে আমারে চায় না, কারণ প্রেমের নাম বেদনা। কথাগুলো খারাপ বলিসনি, তবে কিছু কিছু ত্যাগে এত বেশি আনন্দ পাওয়া যায়, যেটা তুই পেতে চেয়েছিলি সেটা পেলেও এতটা আনন্দ পাবি না। আমি কিছু চাই না, তাই পাই না, কারণ নাম আমার বান্টু, করে দেই সবাইকে নেংটু। ইউ লিটল বয়, তুমি হয় সবাইকে নান্টু করে দাও। নান্টু না, নেংটু। ওই একই হলো। তোমরা একা একা আগুন পোহাচ্ছ, আমাদেরও ডাকতে পারতে। বুড়ির ঘরে বুড়ি আলিকির শখের কথা শুনলে শীতকালেও গরম লাগে। ওই বুড়ি, বয়স কম হয়েছে তোর, 2 দিন পর দাদি হয়ে যাবি, এত শখ আসে থেকে? যাওরা কোনানের, জন্মের সময় মধুর চিটা ফুটাও মনে হয় দেয় না তোর মুখের মধ্যে, এর জন্য এত জঘন্য ব্যবহার তোর। আমার ব্যবহার ভালো না দেখেই তো নিব্বারামের গলায় ঝুলতে পারছস, নাইলে তোর মতো বুড়ির যে কি গতি হতো কে জানে। এতটাও ফেলে দেওয়ার মতো রূপ আমার না, বুঝে শুনে কথা বলো যে হোক। আরে জিনু ডার্লিং, রাগ করো কেন? তোমার রূপের সাথে কারো তুলনা হয় নাকি? ক্যারেক্টারলেস যেই হ্যাঁ, আমি কিন্তু বাংলা ভাষার মানে কিছু কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারি, ভুলে যেও না। কোন হারামজাদা আমার এত বড় ক্ষতিটা করলো তোমাকে বাংলার মিনিং বুঝিয়ে? যে হোক ভাই আমার, আমি হারামজাদা এই কাজ করেছি। ওই দেখো ভাই হয়ে কিভাবে মির্জাফরের মতো কাজ করলো। নিবারেম, তুই কেন হারামজাদা হবি? হারামজাদা তো ওই বুড়ির ঘরে বুড়ি আলিকি। আমি হারামজাদা না নামু, তুমি কি তাই মনে করো? না, তুই হারামজাদা হবি কেন? তুই তো হারামজাদি। এই তো ভাইয়ের মতো কথা, আয় ভাই বুকে আয়। থাক, বউয়ের বদনাম করে কারো বুকে যেতে চাই না আমি। তাছাড়া জিনু ডার্লিংকে আমি কতটা ভালোবাসি সেটা আমি নিজেই ভালো করে জানি। তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ কি? 20 বছরের একটা হারামজাদা তোমার কোলে লালিত পালিত হয়েছে, তাও তোমার প্রমাণ চাই? যা বুইরা নামো, কি যে বলো না, লজ্জার ব্যাপার। আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ আফসোস, নিব্বা নিব্বি ঢং দেখলে বাঁচি না। ইয়ঙ্গি চলো ঘরে চলে যাই। চলো জিনু ডার্লিং, আমরাও যাই। নাম যে নিয়ন হোক নিজেদের মতো রুমে চলে যায়, আর বেচারা বান্টু একা একা বসে আগুন পোহায়। যা শালা, আমি দুধে মিশে ঘরে চলে গেল, আর আমি বেচারা আটি হয়ে পড়ে রইলাম। ও ভান্টু, হোয়াই স্যাড হচ্ছ? আমি তো কাম করে ফেলেছি তোমার জন্য, নাও আমার খোলে চলে আসো। গান শুনিসনি সাইবেরিয়ার তুষারপাতে যেমন সবুজ ফসল ফলবে না, তেমনি আমি বান্টু কখনো সিঙ্গেল থেকে মিঙ্গল হব না, কারণ নাম আমার বান্টু, সবাইকে করে দে নেংটু, মনে রাখবি কিন্তু। বলেই বান্টু দৌড়ে চলে যায়। ভান্টু কত কিউট করে ও কথা বলে, আমি ওকে বিয়া করব ধুলাবাল, হয়া তুমি। আজকে ওতে জঙ্কুকের রুমে নিজে থেকে এসেছে ঘুমাতে, কিন্তু আগের সেই বদ অভ্যাস এখনো যায়নি। সে বালিশ নিয়ে একবার এদিক তো আরেকবার ওদিক যাচ্ছে, সুবিধা করতে পারছে না কোথায় রাখবে। কি করছো? এক পাশে ঘুমালেই তো হয়। খাটটা অনেক ছোট, আমার পা বের হয়ে থাকে। তা তো থাকবেই, যেভাবে ঘুমাও, মাথার জায়গায় পা, পায়ের জায়গায় মাথা। আমার কি দোষ বলো? আমি যখন ঘুমাই না তখন মনে হয় কে একজন আমাকে টেনে উলটপালট করে দেয়, মানে মাথার জায়গায় পা আর পায়ের জায়গায় মাথা। বলো কি তারপর? তারপর আবার কি, সে একজন দেয়ালের উপর দিয়ে মাকড়সার মতো হেঁটে পুরো রুমটা ঘুরে,
তার কথা শুনে জঙ্কুকের একটু ভয় লাগতে শুরু করে। তাই সে বিছানায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে বসে পড়ে। এই বানি, ভয় পেয়েছো নাকি? আরে না, শীত লাগছে তাই কম্বল জড়িয়ে নিলাম। মিথ্যে বলো কেন? আমি জানি তুমি যে ভয় পাও। আচ্ছা, আমরা এসব নিয়ে কথা না বলে ঘুমিয়ে পড়ি। কাল স্কুলে যেতে হবে। ঘুম পাড়িয়ে দাও। কিভাবে? এই, তুমি কি বাতাসে বড় হয়েছো? কিছু জানো না কেন? তোমার থেকে বেশি আমিই ভালো জানি। আসলে এইসব জানার কোনো ইচ্ছে কখনো হয়নি। এমনকি প্রেম বিয়ে করার মনও ছিল না। তাহলে আমাকে বিয়ে করার জন্য মামার পায়ে ধরে কেঁদেছিলে কেন? সেটা সিক্রেট, বলা যাবে না। এখন আসো, যতটুকু পারি তাতে ঘুম পাড়ানোর চেষ্টা করি। এরপর জঙ্কুক থেকে নিজের কাছে এনে আলতোভাবে মাথায় হাত বুলিয়ে দেয়। তাই কিছুক্ষণ এটা সেটা বলে একসময় ঘুমিয়ে পড়ে। জঙ্কুক ঘুমন্ত তের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, পাখিরে, তোর শান্তির ঘুম দেখে যে আমার বড্ড হিংসে হচ্ছে। শীতের রাত, বউ কাছে থেকেও নিজেকে বউয়ের তাপে গরম না করতে পারাটা কতটা যে কষ্টের, সেটা আমার মতো পুরুষ মানুষই বোঝে। এভাবে আফসোস করতে করতে জঙ্কুক একসময় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা জিমিন উঠে সবার জন্য নাস্তা বানিয়ে ডাকতে থাকে। কই রে জাউরা বিলাই চেয়ারম্যান, নিচে এসে নাস্তা করে উদ্ধার কর আমাকে। তে জঙ্কুক, তোমরাও আসো। বিয়ে করছি একটা অসভ্য মাতারি রে, না জামাইরে দাম দেয় না জামাইয়ের কোনো কথা শুনে। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, রাতে ঠিকমতো ঘুম হয়নি বুঝি? তুই ঠেডার মতো শব্দ করে করে যেমন নাকডা হস, তোর আশেপাশে একটা শক্তিশালী মশাও আইতে পারে না। আর আমি সুগা বেটা দো অবলা মানুষ হই। ওরে আমার অবলা মানুষ রে, কিভাবে যে এত কনফিডেন্সের সাথে নিজেকে শুদ্ধ পুরুষ বলতে পারিস আমি বুঝি না। বালা মানুষের কাজ কাম খারাপ মানুষেরা জীবনও বুঝবে না, আর বুঝেও না। এটা কি আজকে নতুন নাকি? হ্যাঁ, এর জন্যই তো আমার মতো অল্প বয়সী মেয়ের সাথে চিপায় যাওয়ার ধান্দা করতি। এই রে, মাতারি দিয়ে আমার চরিত্রে সুবাসিত গন্ধে দৌড় দিতেছে। আহা, কি গো সুগা, চুপ হয়ে গেল কেন? করো না আরেকটু বেড়াগিরি। না রে বোন, আমার তিলে তিলে গড়া সুনামের চরিত্রটার অকাল মৃত্যু সহ্য হইব না। তুই খাউন দিলে দে, না দিলে যাইগা। কি হয়েছে ভাবি? কি আর হবে, তোমার ভাইয়ের ধরন তো জানোই। আমাকে খোঁচা মেরে কথা না বললে ওর ভালোই লাগে না। এটা কিন্তু ঠিক না সুগা ভাইজান। তে শুধু ভাই বলো। রেগে যাচ্ছ কেন? উনি বড় মানুষ, সম্মান না দিলে অপমান হবে না? ভাই বলতে ইচ্ছে না করলে ওকে আঙ্কেল ডাকবে। আর সেটাও যদি ভালো না লাগে তাহলে কিছু ডাকার দরকার নেই। এরে হালার নাতি, কি ইঙ্গিত করস তুই? আমি কি এতই খারাপ যে একটা নিব্বির দিকে নজর দেবো? এই যাওরা, এদিক দিয়ে কিন্তু আমি সুগার সাথে একমত। সুগা বিলে আর যাই করুক না কেন, জিমিন ব্যতীত অন্য নারীর দিকে খারাপ নজরে তাকায় না। আমি এত কিছু জানতে চাই না। তে তুমি সুগাকে শুধু ভাই বলে ডাকবে, ব্যাস। এত জেলাসি নিয়ে সংসার করবা কিভাবে যাওরা? সেটা আমি দেখে নেব। আচ্ছা থামো তোমরা। সুগা ভাই যেহেতু আমাদের রক্তের কেউ না, তাহলে ওনাকে আমি আঙ্কেল ডাকবো। তাহলে তো আমাকে আন্টি ডাকা লাগবে। আরে না, তুমি ভাবি আর তোমার জামাই হলো আঙ্কেল। এবার ঠিক আছে তো বানি? শুধু ঠিক না, একদম পারফেক্ট। এই কি সুগা, খাচ্ছ না কেন? খাওনের দফারা হয়ে গেছে গা। বাজ্জামুগা, জিমিন রেডিও। রাগ করিস না ভাই, সবই তো বুঝতে পারছিস। আরে রাগ না, একটু আগে মেসেজ আইলো, কি হয়ে জানি বিচার করা রাখবো। না গেলে মামলার মধ্যে যাইবো গা। বিচার তো আপনি করবেন, ভাবি না। তাই আপনি একা যান, ভাবি থাকুক আমার সাথে। জিমিন, তুমি কি কও? তুমি তো জানোই আমরা এখানে কেন এসেছি। এখন তুমি যা বলবে তাই হবে। আচ্ছা, দুদিন পর তো আবার আমুই। তুমি বরং এনেই থাকো, আমি ওই দিকের কামটা একটু গুছিয়ে দিই। আচ্ছা তোমরা খাও, আমরা বের হলাম। আর ভাবি, সুগাবাই বের হয়ে গেলে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিও। আমরা না আসা অব্দি যে কেউ আসুক, দরজা খুলবে না। আমাকে নিয়ে চিন্তা করো না, আমি কোনো অবলা নারী না, আমি হলাম পাওয়ারফুল নারী। জীবনের কথা শুনে তেকু হাসতে হাসতে বের হয়ে যায়। সুগারও খাওয়া শেষ, তাই জঙ্কুকদের সাথে বের হয়। কি ব্যাপার নামো, আজকে এত খুশি খুশি লাগছে কেন তোমাকে? এত বছরে আমার ছেলের মতো কাজ করেছে জঙ্কু। এভাবে কেন বলো? ছেলে আমার খারাপ কোন দিক দিয়ে? যাই হোক, কি খবর এনেছো শুনি। জঙ্কুক কানাডা থেকে স্কলারশিপ পেয়েছে। বলো কি, এটা তো অনেক বড় সুখবর। আমার ছেলেটা যে বাদরামির আড়ালে এত ভালো কাজও করে জানা ছিল না। আমার খুব চিন্তা হচ্ছে, জঙ্কুক যদি যেতে না চায়। কেন যাবে না? এটা ওর ভবিষ্যতের ব্যাপার। তোমার কি মনে হয় এর থেকে বেশি গুরুত্বপূর্ণ জঙ্কুকের জীবনে কিছু আছে? তে আমাদের সবার জীবনেই গুরুত্বপূর্ণ। সেদিন যদি তের বাবা মা নিজেদের জীবন না দিত, তাহলে আমাদের বংশ আজ নির্বংশ হয়ে যেত। জানি না সামনে কি হয়। চিন্তা করো না, সব ভালোই হবে। আজও জঙ্কুক থেকে স্কুলে দিয়ে চায়ের দোকানে বসে আছে। যদি আবার আগের মতো একই ঘটনা হয় তাহলে তাকে অবশ্যই ডাকা হবে। তে ক্লাসে আসতেই দেখে কোনো বেঞ্চ ফাঁকা নেই। আরো আগে আসার দরকার ছিল, এখন দাঁড়িয়েই ক্লাস করতে হবে মনে হয়। এমন সময় লিসা ম্যাম ক্লাসে ঢোকে। এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? ম্যাম, বসার জায়গা নেই। লিসা ভালো করে তাকিয়ে দেখে সবাই দুজন করে বসে আছে, শুধু একটা ছেলেকে ছাড়া। তুমি ভূমিকম্পের পাশে গিয়ে বসো। ম্যাম, দরকার হলে দাঁড়িয়ে ক্লাস করব, তাও ভূমিকম্পের মুখে আমাকে ফেলে দিয়েন না প্লিজ। ভয় পেও না, ওর নামই ভূমিকম্প। ও আচ্ছা, তাই বলুন। আমি তো কি না কি মনে করেছি।
এরপর তে ছেলেটার পাশে গিয়ে বসলো। চারিদিকে চলো লম্পঝম্প, নাম আমার ভূমিকম্প। আর তুমি? আমার নাম তে। বিউটিফুল নাম। পরিচয় পর্ব শেষ হলে পড়ানো শুরু করি। জি ম্যাম, অবশ্যই। লিসা ম্যাম নিজের মতো পড়িয়ে চলে গেছে। আজকে তের সাথে কোনো প্রকার তর্কে জড়ায়নি। তেও কোনো রকম দুষ্টুমি করেনি। পরপর কয়েকটা ঘন্টা শেষ হওয়ার পর টিফিন টাইম দেওয়া হয়। তে আর ছেলেটা একসাথে টিফিন শেয়ার করে। তাদের মাঝে কয়েক ঘন্টায় ভালো বন্ধুত্ব হয়ে যায়। তোমার ফেসবুক আইডিটা দিবে না? এটা আবার কি? বলো কি, তুমি ফেসবুক সম্পর্কে জানো না? না তো, এটা কি কাজের? এটার মাধ্যমে তুমি সব ধরনের খবর পেতে পারবে, এমনকি সবার সাথে কথাও বলতে পারবে। আচ্ছা তোমার মোবাইলটা দাও, আমি খুলে দিচ্ছি একটা অ্যাকাউন্ট। আমার তো কোনো মোবাইল নেই। এইবার বলে কি, এখন ছোট বড় সকলের কাছেই তো কম করে হলেও দুইটা অ্যান্ড্রয়েড ফোন থাকে। তুমি বলছো একটাও নেই? হ্যাঁ সত্যি, আমার কাছে কোনো ফোন নেই, তবে আমার বাড়ির কাছে আছে। ছেলেটা বাড়ি মানে খরগোশের কথা বুঝেছে, তাই এ নিয়ে বেশি কথা বাড়ায় না। নেই তো কি হয়েছে, কিনে দিতে বলবে। আচ্ছা, আমি আজই গিয়ে কিনবো। এখন চলো, ঘন্টা পড়ে গেছে। এরপর ওরা ক্লাসে চলে যায়। এদিকে জঙ্কুক চিন্তায় কয় কাপ চা খেয়েছে নিজেও জানে না। এখনো ডাক আসলো না কেন? আজকে কি তে কিছু করেনি, নাকি লিসা ম্যাম কোনো বড় শাস্তি দিয়ে রেখেছে? নিজে থেকে গিয়ে তো দেখতে পারছি না। তাই যাই হোক, দীর্ঘ 4 ঘন্টা পর তে ওই ছেলেটার সাথে বের হয়। জঙ্কুক তেকে দেখে হাসি মুখে এগিয়ে আসছিল, কিন্তু ওই ছেলেটার হাতে হাত ধরা দেখে হাসিটা কালো মেঘের মতো হয়ে গেছে। তারপর আর সামনে যেতে চাইছে না। তে ছেলেটার থেকে বিদায় নিয়ে দৌড়ে এসে জঙ্কুককে জড়িয়ে ধরে। জানো বানি, আজকে আমি দুইটা কারণে খুশি। এক হচ্ছে লিসা ম্যামের সাথে কোনো সমস্যা হয়নি, আর দুই, আজকে আমার একটা ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে। ক্লাসে কোনো মেয়ে ছিল না? ছিল তো, কিন্তু ওরা খুবই হিংসুটে, আমাকে বসার জায়গা দিচ্ছিল না। পরে ভূমিকম্প আমাকে বসতে দিয়েছে। তুমি জানো, ভূমিকম্পের বাবা একজন পুলিশ, তাই ওর সাথে ভয়ে কেউ বসে না। জঙ্কুক ব্যাপারটা নিয়ে আপাতত চিন্তা করা বাদ দিয়ে তেকে নিয়ে বাড়িতে চলে আসে। জিমিন ভাবে জানো কি হয়েছে? না বললে কিভাবে জানবো? আর জঙ্কুক, তোমার কি হয়েছে, মন খারাপ নাকি? জঙ্কুক কোনো উত্তর না দিয়ে রুমে চলে যায়। বানির কি জানি হয়েছে ভাবি, অন্য সময় আসার পথে কত মজা করতো, আজ শুধু গাড়িতে উঠেছে আর নেমেছে, একটাও কথা বলেনি। তোর নামে কি আজও বিচার দিয়েছে টিচার? না, আজকে আমি ভদ্র মেয়ের মতো সব ক্লাস করেছি, কারোর সাথে ঝগড়াও করিনি, উল্টো বন্ধুত্ব করে ফেলেছি। কার সাথে? ভূমিকম্পর সাথে। কি আজব নাম, তাই না? আমিও তোমার মতো ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে ওর জন্মের সময় ভূমিকম্প হয়েছিল বলে সবাই ওকে ভূমিকম্প বলে ডাকে। তবে ওর সুন্দর একটা নাম আছে, সেটা হলো জং উন। দুইটা নামই ভয়ঙ্কর, আর কোনো নাম পেল না। আচ্ছা, এই ছেলের কথা কি তুই দেওরাকে বলেছিস? হ্যাঁ, সবার আগে ওকেই তো বলেছি। কি সর্বনাশ করেছিস পাগলি, এর জন্য তো জঙ্কুকের মন খারাপ। এটা কেমন কথা ভাবি, ওরও তো বন্ধু আছে। কই, আমি তো মন খারাপ করি না, তাহলে ও কেন আমার বন্ধুর কথা শুনে মন খারাপ করবে? জিমিন তে কথা বলছে আর জঙ্কুক রুমে এসে পায়চারি করছে। যে ভয়ে 13 বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, ঘুরে ফিরে সেই একই কাণ্ড হয়ে যাচ্ছে। জঙ্কুক নিজের পড়াশোনাতে মনোযোগ বসাতে পারছে না। ভেবেছিল তেকে স্কুলে ভর্তি করিয়ে নিজেও ক্লাস করবে, আসার সময় দুজন একই সাথে চলে আসবে। তাই থেকে ডে শিফটে দিয়েছে, কিন্তু তার হলো কই। আমি কি ব্যাপারটা নিয়ে বেশি ভেবে ফেলছি? বন্ধু তো থাকতেই পারে, আমারও আছে। তে যদি জানতে পেরে কষ্ট পায়, তখন তো পড়াশোনা থেকে মন উঠে যাবে। আমার এখন কি করা উচিত? এসব ভাবতে ভাবতে জঙ্কুক সোফাতে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তে নিচে থেকে এসে দেখে জঙ্কুক ঘুমাচ্ছে, তাই আর ডাকেনি। নিজের মতো পড়তে বসে পড়ে। প্রায় 2 ঘন্টা পড়ার পর তে উঠে জঙ্কুকের কাছে গিয়ে ডাকে। বানি, এই বানি, উঠো, 7টা বেজে গেছে, পড়তে বসবে না? তে ঝাঁকুনিতে জঙ্কুকের ঘুম ভাঙার পর ফ্রেশ হয়ে টেবিলে বসে। সরি, আজকে দেরি হয়ে গেল। সমস্যা নেই তো, বেশি দেরি হয়নি, আমার পড়া শেষ, তুমি পড়তে বসো। বাহ, আমার পাখিটা এত ভালো হয়ে গেল কিভাবে? গ্রুপ বানিয়ে দিয়েছে, জানো না? যেই গ্রুপের মানুষ ভালো পড়া পারবে তাদের গার্ডিয়ানকে ডেকে সম্মান করা হবে। আর তুমি তো জানোই আমি এমন কিছুই চাই যাতে তোমাকে নিয়ে সম্মান করে। আগের বার তো বিচার দেওয়ার জন্য নিয়ে গেছে। তুমি আমার জন্য এত চিন্তা করো? করবো না? তুমি আমার জীবনে আসা প্রথম বন্ধু, আর তুমিই একমাত্র সেই ব্যক্তি যে আমার সব আবদার পূরণ করো, সব বাদরামি পাগলামি সহ্য করো। যে আমার জন্য এত কিছু করতে পারে, তার জন্য আমি এটুকু করতে পারবো না? আচ্ছা, তোমার যা মন চায় তাই করো। তোমার সাথে কাকে দিয়েছে? কাকে আবার দিবে, ভূমিকম্পকে ছাড়া? ওই হারামিটাই তো আমাকে কড়া করে বলে দিয়েছে, এইতে ভালো করে পড়ে আসবি, আমাদের টপার হতে হবে, না হয় বাবাকে বলে তোকে জেলে ঢুকিয়ে দিব। তার মানে আমি শুধু শুধু বাজে চিন্তা করছিলাম। ছি জঙ্কুক, তুই তো তের উপর এইটুকু বিশ্বাস রাখতে পারলি না। ছি। এরপর থেকে জঙ্কুক ওই ছেলেকে নিয়ে আর কোনো কথা বলা বা সন্দেহ করেনি। তেও সন্দেহ করার মতো কাজও করতো না, তাই কোনো সমস্যা হয়নি। এভাবে চলে গেল বেশ কয়েকটা মাস। সবকিছু ভালোই চলছিল, কিন্তু সমস্যা হয় তে যখন নিজস্ব মোবাইলের আবদার করে। আমার মোবাইল তো আছেই তে, তোমার আলাদা করে কেনার তো কোনো দরকার আছে বলে মনে করছি না। দরকার আছে বলেই তো তোমাকে বললাম, না হলে কে আসতো ভিখারির মতো চাইতে? এভাবে কেন বলছো? আমার মনে হলো তাই বললাম।
কেন সবসময় আপনার মনের মতো চলতে হবে? আমার কি নিজের কোনো ইচ্ছে থাকতে পারে না? আমি তো সেটা বলিনি। দেখো বানি, তুমি কি বলেছো না বলেছো এত ডিটেইলস শুনতে চাই না। কিনে দিবি কিনা বলো। না দিলে কি করবে? অন্য কারোর থেকে নেওয়ার ব্যবস্থা করব। তাহলে সেখান থেকেই করো। আমি নিজের হাতে তোমাকে অন্ধকারে ঠেলে দিতে পারবো না। ওকে, তোমাকে আর কিছু করাও লাগবে না। এই বলে তে নিজের রুমে এসে জোরে দরজাটা লাগিয়ে দেয়। আমার ছোট পাখির ডানা শক্তি চলে এসেছে। ওকে একা রাখা যাবে না। যদি অভিমানী কিছু করে বসে তাহলে তো আমার কোনো অস্তিত্বই থাকবে না। এরপর জঙ্গক সাথে সাথে তের জন্য একটা দামি ফোন কিনে দরজায় এসে ডাকলো, তে দরজা খোলো। মন ভালো নেই, পরে আসো। মন ভালো হয়ে যাবে, খোলো। তে কোনো রকমে দরজা খুলে দেয়। এই নাও তোমার মন ভালো করার উপায়। তুমি আমার জন্য ফোন কিনে এনেছো বানি? তো আর কার জন্য আনবো? এই বাড়িতে কি আর কেউ আছে? তাও তো কথা। জিমিন ভাবি ছিল, সেও চলে গেল। সরি গো, তখন ওইভাবে কথা বলার জন্য। আমার কোনো দোষ নেই, সব দোষ ওই শয়তানটার, যে বারবার আমাকে উস্কিয়ে দেয় আর বলে যা বানির সাথে কড়া গলায় কথা বল, এটা সেটা। কোন শয়তান? আরে থাকে না মানুষের সাথে একটা। আচ্ছা বুঝতে পেরেছি, সমস্যা নেই। জঙ্কুক যতদিন না তোমাকে নিজের থেকে দূরে সরাচ্ছে ততদিন কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। এভাবে মানবাভিমানে খুনসুটিতে কেটে গেল 3টা বছর। দেখতে দেখতে তে এবার এইচএসসি পরীক্ষার্থী হয়ে গেছে। আর 2 দিন পর পরীক্ষা, তাই পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে। এখন জঙ্কুকের সাথে বেশি একটা মিশে না, কারণ 3 বছরের মধ্যে দুজনের অজান্তেই একে অপরের কাছে আসতে চেয়েছিল। অবশ্য এতে সুগারজীবী নিয়নের হাত আছে, কারণ তারা চাইতো ওদের মাঝে কিছু একটা হয়ে গেলেই কেউ কাউকে ছেড়ে যাবে না। তাই এমন অনেক কাজই করেছে তারা, তবে ফলস্বরূপ আশাহত ছাড়া আর কিছুই পায়নি। তো যাই হোক, ওরা আলাদা থাকলেও বন্ডিংটা আগের মতোই আছে। তবে তে যেহেতু বড় হয়েছে তাই একটু একটু তেরামি করে, কিন্তু জঙ্কুক সেসব নিয়ে মাথা ঘামায় না। তার একটাই লক্ষ্য, তার ইচ্ছে পূরণ করতেই হবে, সেটা যে কোনো মূল্যে। তে আর মাত্র 2 দিন পর তোমার জীবনের আরেকটা পর্ব শেষ হয়ে যাবে। এরপর জঙ্কুককে নাও লাগতে পারে, তাই ভালো করে পরীক্ষা দিও। আমাকে এসব বলো না, মনোযোগ নষ্ট হয়। ওকে, বলবো না। তোমার কোনো কিছু দরকার পড়লে অবশ্যই বলবো আমাকে। সবই তো হাতের কাছে এনে রেখে দিয়েছো, আর কি দরকার পড়বে বলো? জানি না, তাও লাগলে বলবা। আচ্ছা, আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমি ঠিক আছি। এবার একটু নিজেকে নিয়ে ভাবো। আমি মানেই তুমি, আমার ভাবনা মানেই তুমি, আর সেই তুমি আমার সামনেই আছো। তাহলে আলাদা করে নিজেকে নিয়ে ভাবতে যাবো কেন? তোমার সাথে কখনো কথায় পেরে উঠি না। একটা কথা জিজ্ঞেস করা ছিল। এটা আজকের না, 3 বছর আগে করতে চেয়েছিলাম। কি এমন জিজ্ঞেস করতে চাইছো যার জন্য 3 বছর লেগে গেছে? জিজ্ঞেস করাটা ঠিক হবে বলে মনে হয় না। থাক, পরীক্ষা দিয়ে শেষ করুক, পরে সব জেনে নিব। কি হলো বলো, কি জানতে চাই তোমার? তেমন কিছু না। লিসা ম্যামের কি খবর? উনি কি আর কোনো ঝামেলা করেছে? এটা তো তুমি নিজেই খোঁজ নিয়ে জেনে নিতে পারতে, এত বছর লাগতো না। সমস্যা কোথায়? একদিন জানলেই হলো। তোমারই বা দোষ কি? আমি তো এখনো সবকিছু তোমাকে বলি না। লিসা ম্যাম কবেই চলে গেছে স্কুল থেকে, এখন ওনার স্বামীর সাথে বিদেশে থাকে। এর জন্য তো আর কোনো বিচার আসেনি। আর আসবেও না কখনো। আজকে তোর পরীক্ষার দিন, সকাল থেকেই জঙ্কুক এটা সেটা নিয়ে দৌড়াদৌড়ি করছে। তেকে কিছু করতে দিচ্ছে না। সে যদি পারতো তাহলে তোর ফ্রেশ হওয়াটাও নিজে হয়ে যেত। তে রেডি হয়ে ফাইল হাতে নিচে নেমে বলল, আমার জন্য দোয়া করো, যেন এতদিনের পরিশ্রমের মূল্য রাখতে পারি। আমার ছোট পাখি পুরো জেলার মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়ে রেকর্ড করবে ইনশাআল্লাহ। এরপর তে এক এক করে সবগুলো পরীক্ষা দিয়ে শেষ করে আপাতত ঢাকাতে কোনো কাজ নেই, তাই গ্রামে চলে যাবে বলে মন স্থির করেছে। কিন্তু জঙ্কুক কিছুতেই যেতে চাচ্ছে না। সে বলেছে তে চাইলে যেতে পারে, তার এখানে কিছু কাজ আছে। তেও আগের মতো জঙ্কুককে জোর করে না, কয়েকবার যাওয়ার কথা বলে চলে যায়। জঙ্কুক বাড়ি থেকে পরিচিত লোকের গাড়ি এনে তেকে গ্রামে পাঠিয়ে দেয়, আর সাথে করে বাড়ির সবার জন্য শপিংও করে দিয়েছে। মা, বাবা, মামা, মামি, কোথায় তোমরা? দেখো সবার জন্য কত কিছু এনেছি। কেমন আছিস? তোমাদেরকে ছেড়ে যেমন থাকা যায় বললেই তো তাহার কথা। গরু জামাই রেখা বাইরে আরেক ছেলের লগে ঘুরলে কেডা খারাপ থাকে ক? আম্মু, এক মিনিট, গলার আওয়াজ কমা। আমি জঙ্কুক না যে তোর লাগি নিজে সব ত্যাগ কইরা দিমু। মানে কিসের ত্যাগ? ইতানের খবর রাখবি কিত্তি? তুই খালি ভূমিকম্পের লগে টাঙ্কি মারবি, শুনলি কোথাকার? ইয়ঞ্জন, কি শুরু করলি? মেয়েটা কতদিন পর এসেছে, আগে বসতে দে। হুনো ভাইজান, আজকে কোনো রকমের বাধা দিবা না। তুমগো লেগে এত কিছু হইছে, এই সুন্নির সব জানার দরকার আছে। কেরে জঙ্কুক 3 বছর ধরে গ্রামে আয়ে না, কেরে টেহা পয়সা নেয় না, কেমনে তাইরে এত দূর আনছে, সব জানার দরকার আছে। আমি সত্যিই কিছু বুঝতে পারছি না আম্মু, একটু খুলে বলবে? ইয়ঞ্জন তেকে 3 বছর আগে স্কলারশিপের পেপারটা দেখায়। পুরোটা পড়ার পর তে অবাক হয়ে যায়। যদি জঙ্কুক সময় মতো চলে যেত তাহলে এতদিনে জঙ্কুকের একটা ভালো পজিশন হতো, কিন্তু জঙ্কুক সেটা না করে নিজের পড়া বাদ দিয়ে একটা গাড়ির গ্যারেজে কাজ নিয়েছিল। চাইলে জব করতে পারতো, কিন্তু তাতে থেকে সময় দিতে পারতো না, তাই গ্যারেজের কাজটাই বেছে নিয়েছে।
তবে এটা থেকে বলেনি। তে জানতো জঙ্কুক ক্লাস করতে যায়। তখন তের সাথে ভূমিকম্পের চলাফেরাটা অনেকটাই বেশি হয়েছিল, যার কারণে জঙ্কুকের দিকটা বেশি খেয়াল করেনি তে। জঙ্কুকও কোনো অভিযোগ করেনি, কারণ তে যাই করুক না কেন পড়ালেখা ঠিকই রেখেছে। নামজান ছেলেকে স্কলারশিপের ব্যাপারে বললে সে যেতে রাজি না হওয়ায় এক প্রকার বাপ ছেলের মাঝে ঝগড়া লেগে যায়। নামজান রাগের বসে ছেলেকে গ্রামে আসতে বারণ করে দেয়, আর টাকা পয়সাও দেওয়া বন্ধ করে দেয়। সেই থেকে জঙ্কুক গ্রামে আসে না, কারোর সাথে কথাও বলে না। তবে এত কিছু যে হয়ে গেছে জঙ্কুক থেকে একটুও বুঝতে দেয়নি। সবকিছু জানার পর তের ইচ্ছে করছে নিজেকে মাটির নিচে জীবন্ত চাপা দিয়ে দিতে। আর কেউ না জানলেও তের তো জানার কথা ছিল, কিন্তু তে কখনো জানতে চায়নি। উল্টো দিনের পর দিন জঙ্কুকের সাথে খারাপ ব্যবহারও করেছে। তে আর দেরি না করে যে গাড়ি দিয়ে এসেছিল সেটাতে আবারও জঙ্কুকের কাছে ফিরে যায়। এদিকে জঙ্কুক থেকে গ্রামে পাঠিয়ে একলা বাড়িতে কান্না করেই যাচ্ছে। রাস্তায় জ্যাম না থাকায় তে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারে। তে যাওয়ার সময় দরজাটা যেমন খোলা রেখে গেছে এখনো ঠিক তেমনই খোলা আছে। তবে বাড়িতে অনেক লোকজন ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। এত মানুষ দেখে তের হাত পা ঠান্ডা হয়ে গেছে। সে ভেবেছে জঙ্কুক হয়তো কিছু একটা করে বসে আছে, তাই এত লোক বাড়িতে। কোনো মতে দৌড়ে জঙ্কুকের রুমে এসে দেখে জঙ্কুক এখনো কান্না করছে। জঙ্কুক ঠিক আছে দেখে তে স্বস্তির নিঃশ্বাস ফেলে জঙ্কুককে জড়িয়ে ধরে। আমাকে আর কত পাপের ভাগীদার করবে তুমি, আর কতবার ঋণী করবে? তোমার এত ঋণের মূল্য আমি কিভাবে শোধ করব? কেন আমাকে এত স্বাধীনতা দিয়েছো বলো? কেন নিজের ক্যারিয়ার নষ্ট করে আমাকে এত দূর এনেছো বলো জঙ্কুক, বলো। কারণ তুমি যে আমারই আরেকটা প্রাণ। তোমাকে ছাড়া আমার কোনো কিছু শুরু হয় না, কোনো কিছু শেষও হয় না। কেন করলে এসব? আমি তো এত কিছু পাওয়ার যোগ্য না। এই পাখি কাঁদিস না। রেজাল্টের দিনের জন্য কিছু পানি জমিয়ে রাখ, তখন দুইজন মিলে একসাথে কাঁদবো। সেদিন আমরা কেউ কাটবো না বানি, উল্টো পুরো ঢাকা জেলা হাসবে। তোমার ছোট পাখি সেইভাবেই পরীক্ষা দিয়েছে। তাই নাকি? তাহলে তো একটা মিষ্টির দোকান ভাড়া করা লাগবে। তোমার গ্যারেজ তো আছেই, ওখানে সবাইকে মিষ্টি বিলিও। সব বলে দিয়েছে? তো কি করবে? তোমার মতো পেটে কথা রেখে কষ্ট করবে নাকি? কষ্ট তো এখনো শেষ হয়নি পাখি। জীবনের সব থেকে বড় কষ্টটা আমি তোমাকে দিব, সেটা যে তোমার এখনো পাওয়ার বাকি আছে। তে জঙ্কুকের চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারে কোন কষ্টের কথা বলেছে। তো তোমরা বুঝে নিও, কাইলাই বুঝি। চলো ফ্রেশ হবে। কি অবস্থা হয়েছে তোমার, দেখতে বাজে লাগছে। ফ্রেশ হতে যেতে পারি যদি তুমি আমার সাথে যাও। আমি তো যাবই। নিজের হাতে তোমাকে পরিষ্কার না করা পর্যন্ত শান্তি লাগবে না আমার। এরপর জঙ্কুক বাইরে থাকা মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। ওয়াশরুমে আসার পর জঙ্কুকের মধ্যে বাসরের ইচ্ছাটা একটু বেশি চেপে ধরেছে, তাই তেকে নিজের কাছে টেনে জড়িয়ে ধরে। হঠাৎ এমন আক্রমণে তে কিছুটা ভয় পেয়ে যায়। ছাড়ার জন্য কিছু বলতে যাবে জঙ্কুক তার কোনো সুযোগ না দিয়ে নিজের ঠোঁটের মাধ্যমে তেকে আটকে দেয়। এরপর আস্তে আস্তে তের সাথে কি তের সাথে কিছু না। জঙ্কুক চেয়েছিল কিছু করতে, কিন্তু হঠাৎই তের রেজাল্টের কথা মনে পড়ে যায়। কারণ জঙ্কুক বলেছিল এইচএসসির আগে এইসব কিছু করবে না। তার কথা রাখার জন্যই নিজেকে সামলে দুইজনে ফ্রেশ হয়ে ফিরে আসে। এরই মাঝে জিমিচুগাও চলে এসেছে। তাদের কাছে চাবি থাকায় দরজা খুলে ভিতরে চলে আসে। জঙ্কুকের দুষ্টামির কারণে তেও ভিজে গেছে, তাই এখন তাকেও কাপড় বদলাতে হবে। জঙ্কুকের সেই শরীর মুছে তোয়ালে পরে নিয়েছে, গায়ে কিছুই পরেনি। তে কাচুমাচু হয়ে রুম থেকে বের হতে চাইলে জঙ্কুক থেকে টেনে দেয়ালের সাথে ঠেসে ধরে মাথাটা একটু ঝাড়া দেয়। ফলে জঙ্কুকের চুল থেকে পানিগুলো তের মুখে শিশির বিন্দুর মতো ফোঁটা ফোঁটা হয়ে পড়ে। এর ফলে তের মুখটা আরো আকর্ষণীয় লাগছিল। জঙ্কুক আবারও বেসামাল হয়ে যায়। তের কপালে নিজের কপাল ঠেকায়। কি করছেন? দরজা খোলা আছে তো, কেউ দেখে ফেলবে। বাড়িতে দেখার মতো কেউ নেই। তাছাড়া আমি আমার বউকে ভালোবাসবো, তাতে দরজা খোলা থাক বা না থাক আমার কিছু যায় আসে না। আমি একটু বাইরে যাব, তুমি টয়লেটটা চেঞ্জ করে নাও। জঙ্কুক সাথে সাথে তোয়ালেতে হাত দিল। ইস, এখানে কেন? আমি বের হইনি, এরপর যা ইচ্ছে তাই করুন। তুমি তো আমার বউ, বাইরে যাবে কেন? ঘরে থাকবে। আর আমি আমার বউয়ের সামনে চেঞ্জ করব, আর তুমিও এখানে চেঞ্জ করবে। আমি সেটা বসে বসে দেখবো। কিসব বলছো তুমি? প্লিজ আমাকে আরেকটু সময় দাও। সময়? এটা দিতে দিতে দাদা হয়ে গেলাম, তাও তুমি সময় কাজে লাগাতে পারছো না। এইবার ঠিকই সময় কাজে লাগাবো, সরো। সরবো না। এই বলে জঙ্কুক আবারও তের ঠোঁটের কাছে যেতেই জিমিন এসে জঙ্কুককে টান দিয়ে সরিয়ে ফেলে। ভাবি তুমি এখানে? কাজে এসেছিলাম। তুমি যা শুরু করেছো, গ্রামে কি আর থাকা যায় নাকি? এখনো তো কিছু শুরুই করতে পারিনি, সব জমা হয়ে পাহাড় হয়ে গেছে। সেই পাহাড়টা আরেকটু বড় হতে দাও, পরে এমনিতেই নিজে থেকে ভেঙে পড়বে। ওকে, সমস্যা নেই। 3 বছর যখন পেরেছি, এখন তো কয়েকটা মাস, ওটা চোখের পলকে চলে যাবে। এখন ওকে যেতে দাও, ঠান্ডা লেগে যাবে। আজ সেই কাঙ্ক্ষিত দিন, যেটার জন্য জঙ্কুক এত কিছু ত্যাগ করেছে, মানে তের রেজাল্টের দিন। তে ফুল কনফিডেন্সে বসে আছে, তার ফলাফল সেরা সেরা হবে। ঠিক তাই হয়েছে। পুরো ঢাকা বিভাগে তে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে, যার কারণে তাকে সংবর্ধনা জানানোর জন্য স্কুলে বড় করে অনুষ্ঠান করা হয়। সেখানে প্রিন্সিপাল জঙ্কুককে বিশেষভাবে আমন্ত্রণ জানায়। তে স্টেজে দাঁড়িয়ে জঙ্কুককে নিয়ে এক আকাশসীমা ভালোবাসা প্রকাশ করে। সবাই জঙ্কুকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। প্রিন্সিপাল তের হাতে টপারের একটা ট্রফি তুলে দিতে চাইলে তে জঙ্কুকের কথা বলে সে জঙ্কুকের হাত থেকে এটা নিতে চায়। প্রিন্সিপালও তের কথা অনুযায়ী জঙ্কুককে স্টেজে ডেকে ট্রফিটা হাতে দেয়।
মনের অন্তঃস্থল থেকে তোমার জন্য ভালোবাসা রইলো। আমাকে এতটা সম্মানিত করার জন্য তোমাকে ধন্যবাদ পাখি। এতদিন তুমি আমার জন্য করেছো, এবার থেকে আমি সব তোমার জন্য করব। এটা তো মাত্র শুরু। জাঙ্কুক তের হাতে ট্রফি তুলে দিয়ে নেমে যাচ্ছিল। তখনই প্রিন্সিপাল আরেকটা ট্রফি এনে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, এটা হলো বেস্ট গার্ডিয়ানের ট্রফি। এর আগে এই নামে ট্রফি কেউ দিয়েছে কিনা আমি জানি না, তবে আমি দিলাম, কারণ তোমাদের দুইজনের জন্য বিগত 10 বছরের লক্ষ্য পূরণ হয়েছে। আমি সবসময় চাইতাম এমন একটা অর্জন এই প্রতিষ্ঠানে হোক, তে আমার সেই আশা পূরণ করেছে। এরপর ওরা ট্রফি নিয়ে বাড়িতে চলে আসে। তের অর্জনের কথা শুনে গ্রাম থেকে সবাই চলে এসেছে জাঙ্কুকের বাড়িতে। সবাই অনেক মজা করে আড্ডা দিয়ে যার যার মতো রুমে চলে যায়। আজকে রাতের জন্য আমি অনেক বছর ধরে অপেক্ষা করছি, আর পারবো না। তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? তুমি কি আমার মার বাচ্চা হতে চাও? কথাটা হবে, তুমি কি আমার বাচ্চার মা হতে চাও? প্রথমবার বাসর করবে তো, তাই একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি। কথা গুছিয়ে বলতে পারছি না, তবে তুমি তো বুঝতে পেরেছো, তাতেই হবে। বলো রাজি? 100 বার। জাঙ্কুক খুশির ঠেলায় জোরে বিছানায় গিয়ে লাফিয়ে পড়ে, যার কারণে খাট ভেঙে যায়। ওরে মারে, কোমরটা শেষ আমার। দেখেছো কাণ্ড, মানুষ এখন কি ভাববে? অন্য কেউ কি ভাববে জানি না, তবে আমার বাবা জানোয়ার ছাড়া আর কিছুই ভাববে না। এরপর জাঙ্কুক কোমরের ব্যথা উপেক্ষা করে নিজের প্রথম দ্বিতীয় সব বাসর এক রাতে উসুল করতে কাজে লেগে পড়ে। মানে ভয়ঙ্কর রাতের ভয়ঙ্কর বাসর। আর অন্যদিকে খাট ভাঙার শব্দে বাকিদের যা রিয়াকশন হয়। তো যাই হোক, বলেছিলাম বোনাস পার্ট দেব, আমি আমার কথা রেখেছি। হয়তো আজকের ভিডিওতে একটু রোমান্সের কথা বেশি ছিল। যদি এতে কারো কোনো সমস্যা হয় তাহলে সরি, কারণ এইটুকু না দিলে বোনাস পার্ট দেওয়ার কোনো মানেই হয় না, তাই দিলাম।